নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ সুন্দর জীবন প্রত্যেকটা মানুষই আমরা চাই, কিন্তু কেউ পাই কেউ পাই না, আবার কেউ পেয়ে হারায়, কেউ ইচ্ছাকৃত বিনা চিকিৎসায় নিজেদের অনেক অনেক খারাপ করে চলেছি প্রতিনিয়ত। যে খারাপটা পরবর্তী সময়ে আর মেডিসিনে সারে না, তখন বিভিন্ন অপারেশন, বিভিন্ন প্রক্রিয়া এবং আর্টিফিশিয়াল ওয়েতে আপনাকে তার ফাংশনটা, আপনার শরীরের বিভিন্ন পার্টের যে বিভিন্ন ফাংশন, সেগুলোর কিভাবে কার্যকারিতা ফিরিয়ে আনা যায় সেই একটা চেষ্টা করা যায়। দেখুন, আমরা যখন যেটা নিয়ে বাঁচি সেটাকে গুরুত্ব দিই না। যেমন ধরুন, আজকে দুটো হাত দুটো পা একটা মানুষের রয়েছে, সুন্দর শুনতে পাচ্ছেন, তার কানেরও সব ওকে, নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এই যে হার্ট চলছে বলে আমরা বেঁচে আছি, জীবিত। যখন এই কোনো কিছুর অঙ্গের আমাদের কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আমি আপনি কিন্তু খুব ক্যাজুয়াল, হচ্ছে হোক, যেরম ইচ্ছা সেরম চলবো। কিন্তু যেরম ইচ্ছা সেরম চলার দরুন ইদানিংকালে কিন্তু স্ট্রেসফুল লাইফ, সঠিক ফুড হ্যাবিট না, উল্টোপাল্টা খেয়ে দেওয়া, ফাস্টফুডের প্রতি অ্যাডিকশন, আমাদের কিন্তু অনেক অংশে দেখা যাচ্ছে অনেক খারাপ হচ্ছে। যেমন খারাপ হওয়ার এক নম্বরটা বলি, সেটা হচ্ছে কমজোর। মানে দেখবেন, আগে একটা হতো বয়সের সাথে সাথে হাত পায়ে জোর কমা, ব্যথা বেদনা এগুলো বাড়া, কিন্তু এখন আপনি শুনেছেন যে ৮০, ৮৫, ৭০, ৭৫ এই রকমের আগেও বয়সে সন্ধিক্ষণে তার ব্যথা হয়? আপনি শুনেছেন কি? আপনি তো ফেস করছেন। ১৭, ১৮ বছরের মেয়ে ছেলে তাদের মুখে শুনছেন গাঁটে গাঁটে নাকি ব্যথা। কি বিষয় বলুন তো, আসলটা জানবো। আজকে জয়েন্ট পেন রয়েছে, আর্থারাইটিস রয়েছে, কোমরে ব্যথা রয়েছে, সবটা নিয়ে আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রফেসর, রয়েছেন মেডিসিনের ডক্টর SSKMA প্রফেসর ডক্টর নীলাদ্রি সরকার। স্বাগত স্যার। নমস্কার স্যার, এতটা বড় করে ইন্ট্রো আমি সাধারণত দিই না, আজকে দিয়েছি। কেন? কারণ হচ্ছে মানুষ ব্যথায় কষ্ট পাচ্ছেন, ব্যথায় কাতরাচ্ছেন, আর এমন একটা সিজনে আমরা আলোচনাটা করছি যেখানে কিন্তু ব্যথাটা বাড়ে। আর ইদানিং আমি দেখছি, মানে আমার নিজেরও হচ্ছে, সারা শরীরেই কেমন একটা ব্যথা, কেমন একটা আড়ষ্টতা। এখান থেকে আমরা শুরু করি যে ব্যথার প্রকোপ কেন বাড়ছে, কেন হচ্ছে, কি করব, তারপর আমরা আস্তে আস্তে জয়েন্ট পেন, আর্থারাইটিস সবই থাকবো। অ্যাকচুয়ালি আমাদের যে বিভিন্ন যে ব্যথাগুলো হচ্ছে, দেখা গেছে সাউথ ইস্ট এশিয়াতে আমাদের মধ্যে অনেকেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, তার ফলে হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। আমাদের হয়তো ঠিকমতো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, এইগুলো যদি আমরা কারেক্ট করে দিই তাহলে দেখবেন কিন্তু ব্যথাটা অনেকগুলো কমে যাবে। এছাড়াও দেখবেন অনেকের জয়েন্টে জয়েন্টে পেন হচ্ছে, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে। হ্যাঁ, আমরা সেই প্যাটার্নটা লক্ষ্য করি কি কোন প্যাটার্নে হচ্ছে। ধরুন দেখা গেল তার কারোর হাতে এই ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা করছে, স্মল জয়েন্টসে ব্যথা করছে, সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুঠো করতে অসুবিধা হচ্ছে। এরকম যদি কারোর হয় তাহলে কিন্তু আমরা সন্দেহ করি এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। সেরকম ধরুন কারোর একটা র্যাশ হয়েছে, মুখে একটা র্যাশ হয়েছে, জয়েন্ট পেন হচ্ছে, ফিমেল, 30 বছর বয়স, আমরা সন্দেহ করি হয়তো এটা এসএলই হতে পারে। এরকম বিভিন্ন প্রবলেম জয়েন্ট পেন নিয়ে আসতে পারে, অনেকের অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, লো ব্যাক পেন তো খুবই কমন। অ্যাবাউট 20% যে পপুলেশন যে আসে মেডিকেল আউটডোরে, তারা কিন্তু এই মাস্কুলোস্কেলেটাল প্রবলেম নিয়ে আসছেন। স্যার, মূলত এটা কেন হচ্ছে? মানে আমরা তো সব কথায় কথায় এখন লাইফস্টাইলের দায়ী দিয়েছি, বা খাদ্যটাকেও একটা বিরাট জায়গায় রাখছি, কিন্তু ইদানিং কালে বিষয়টা কেন বাড়বাড়ন্ত, বা কেন ভাবাচ্ছে মানুষকে? এটা বাড়ার মেন কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। এই লাইফস্টাইল মডিফিকেশন যখনই হয়ে গেছে তখনই কিন্তু প্রবলেমগুলো আস্তে আস্তে বাড়ছে। ধরুন আপনি যদি দেখেন, পাহাড়ের মানুষদের কিন্তু অতটা জয়েন্ট পেন অতটা নেই, তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে, তাদের প্রচন্ড ডায়াবেটিসও নেই, পরিশ্রমী, হ্যাঁ তাদের হ্যাঁ। হাইপারটেনশনও নেই, তারা মোটামুটি ভালো আছে, তাদের ওবেসিটিও নেই। এই যে আমাদের লাইফস্টাইল চেঞ্জেস হয়ে গেছে, আমাদের আমাদের ফাস্ট ফুড আমরা বেশি খাচ্ছি, আমরা যখন তখন খাচ্ছি, লেট নাইটে আমরা খাচ্ছি, তারপর ওবেসিটি বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, আর্থ্রাইটিস হয়ে যাচ্ছে। আমরা কোনো এক্সারসাইজ করি না। এখন হচ্ছে ডিজিটাল জেনারেশন, আমরা শুধুমাত্র ব্যস্ত ল্যাপটপ আর মোবাইলে নিয়ে, আমরা হাঁটাহাঁটি করি না। নিয়ম যেটা হচ্ছে 30 মিনিট হাঁটবার প্রতিদিন, সপ্তাহে অ্যাটলিস্ট 150 মিনিট হাঁটতে হবে, এটা আমরা করি না। তার ফলে কি হচ্ছে, এই সমস্ত বিভিন্ন প্রবলেমের জন্য এগুলো হয়ে যাচ্ছে। হজমের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম। সত্যি বলতে দেখবেন, আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে একটু হালকা এক্সারসাইজ করে নিতে পারেন, বা ইয়োগা,
আপনার যোগ প্রাণায়াম করে নিতে পারেন, শরীরটা কেমন ঝরঝরে লাগে। কিন্তু ওই যে একদিন করতে পারলেও আরেকটা দিন একটু আলসেমি, নয়তো আরেকটা দিন অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, কিংবা আপনি হয়তো এতটাই টায়ার্ড যে রাতের ঘুমটাই পূরণ হয়নি। মানে নিয়ম করে ডক্টররা বলেন 8 থেকে 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা তো ঘুমানোর খুবই জরুরি আছে, কিন্তু সেই প্রয়োজনীয়তাটা আমাদের মেটে না। কারণ সমস্ত কাজ সেরে যখন নিজের টাইম, নিজস্ব টাইম, রিল্যাক্সেশনের টাইম, সেই মুহূর্তে দেখা যাচ্ছে আপনি নিজেকে সময় দেবেন না, সেই মুহূর্তে ঘুমিয়ে পড়বেন। ঘুমিয়ে পড়লে তো দিনটা শেষ। না ঠিকই, মানে আমি কিন্তু যে অনুষ্ঠানগুলো যখন করি, আমার কাছে মনে হয় আমি নিজেকে আগে রিলেট করি। কিরকম ভাবে রিলেট করি দেখুন, আমি এই যে বলছিলাম ইদানিংকালে আমিও কিন্তু একটু ভুক্তভোগী। বেশ আমার মনে হচ্ছে গায়ে হাত পায়ে একটা আড়ষ্টতা, একটা ব্যথা। আমি জানি না এই ব্যথাটা ইদানিংকালে 2-1 দিন ধরে খুব ভোগাচ্ছে আমাকেও। তো এরকম এক ধরনের ব্যথা, তো যেমন আমরা আলোচনা করছি SLE নিয়ে, কিন্তু একটা টপিক এলো, মানে এই সাবজেক্টটা কিন্তু আমার একদম অজানা, হঠাৎ করেই স্যারের মুখে শোনা। তো বিষয়টা আমার মতো যারা জানেন না তাদেরকে একটু মনে হয় একটু জানানো উচিত। SLE প্রথমত স্যার এটা কি, বা কি ধরনের রোগ এবং কাদের হয়, হলে কি হবে সবটা? এসএলই পুরো কথাটা হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। এটা একটা অটোইমিউন ডিজ। ব্যাপারটা কি, আমাদের যে শরীরের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, সেই কোষগুলো নর্মাল থাকে এবং এটার এগেনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। কিন্তু কোনো কারণে এই সেল, ধরুন কারোর কোনো ভাইরাল ইনফেকশন বা কোনো কারণে আমাদের যে বডিতে যে প্রোটিন আছে, সেই প্রোটিন সেল ব্রেকডাউন হয়ে যে প্রোটিন বেরোচ্ছে, সেখানে তার এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়, তখন তাকে বলা হয় সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। এই রোগটা তৈরি হয়। এই রোগটা হওয়ার ফলে কি হয়, বেসিক্যালি দেখা গেছে মেয়েদের বেশি এটা কমন। এটাতে কি হয়, জয়েন্ট পেন হয়, মুখে র্যাশ হয়, ব্যাটারফ্লাই র্যাশ হয়, তা কিডনি ইনভলভমেন্ট হয়, অনেক সময় ব্রেন ইনভলভমেন্ট হয়, বিভিন্ন ধরনের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ইনভলভমেন্ট হতে পারে। এবং দেখা যাচ্ছে, আমরা দেখছি যে এখন এসএলই রোগটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এই ইমিউনোলজিক্যাল রোগ এটা কিন্তু অনেক বেড়ে গেছে, এবং তার ফলে কি হচ্ছে, কিডনি সমস্যা হচ্ছে, তার অনেকের ভাস্কুলাইটিস হচ্ছে, তার সঙ্গে তো অনেকের তো সাইকোসিস হচ্ছে, সিএনএস ভাস্কুলাইটিস হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে এসএলই থেকে। এই এসএলই যাতে রোগটা যাতে না হয়, সেই জন্য আমাদেরকে কিন্তু কোনো ওষুধ নেই যে আমরা এই ওষুধটাতে খেলে এটা এসএলইটাকে কিওর করতে পারবো। এসএলই যদি একবার হয়ে যায়, সেটা কিন্তু লাইফ লং সেটা ফলো আপ করতে হবে, এবং যাতে কোনো ধরনের রোগ যাতে না হয়, সেই জন্যই ইম্পর্টেন্স হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং যোগ প্রাণায়াম করবার। মানে আমরা আগে থেকে যদি একটুখানি সচেতন হই, মানে এক কথায় উঠতে হচ্ছে, দেখুন ট্রিটমেন্ট, মেডিসিন, মেডিকেল সায়েন্স কি বলছে সেসব তো থাকবেই, কি টেস্ট করা দরকার, প্রপার ডায়াগনোসিস, এগুলো যেমন করে রাখে, পাশাপাশি আগে থেকে যদি আমরা প্রিকশন বা প্রিভেনশন, যেটা মূল, সেটার করা যেতে পারে, তাহলে সেই রোগটার সাথে আমাদের যুঝতে হয় না, বা সেই রোগটা আমাদের হবে না। এই জায়গা থেকে কিন্তু আমি শুরুতে বলছিলাম যে এখন না এতটা স্ট্রেংথ নেই, মানে সেটা ছেলে মেয়ে উভয়ের ভিতরে। আমি দেখেছি বিশেষ করে বাচ্চা বয়স, যেই সময়টা হয়তো আমি রিলেট করছি, আমার টিনেজ সময়টা কিন্তু আমি দৌড়ে দৌড়ে খেলে বেরিয়েছি, পাঁচিলে টপকেছি, সিঁড়ি দিয়ে হেঁটেছি, বলছি পড়েছি, লেগেছে, কোনো ব্যাপার না, এরকম একটা ব্যাপার। ইদানিং দেখছি বাচ্চারাও কিন্তু খুব একটা যে সেরকম শক্ত পোক্ত মজবুত তা নয়, তারা 2টো সিঁড়ি হেঁটে বলে হাঁপিয়ে গেছি, 2টো সিঁড়ি বলে হাঁটুতে ব্যথা। মানে ভাবা যায় এই বয়সে বাচ্চা একটা হাঁটুতে ব্যথা, তার নাকি পায়ের গোড়ালিতে ব্যথা। স্যার কি হচ্ছে, আমি তো আপনার কাছ থেকে জানবো। ওয়েট বেড়ে যাচ্ছে, তো বেসিক্যালি ওবেসিটি হয়ে যাচ্ছে। ওবেসিটি হওয়ার ফলে কি হয়, আমাদের পায়ের তলাটায় দেখবেন অনেক সময় ব্যথা করছে, এটাকে বলে প্ল্যান্টার ফ্যাসাইটিস। যত ওয়েট বাড়বে, তত পায়ের তলায় যে লেয়ারটা যেটা আছে, প্ল্যান্টার ফ্যাসাটা যেটা আছে, সেটা ইনফ্লামেশন হয়ে প্ল্যান্টার ফ্যাসাইটিস হবে। এই বেসিক্যালি এক্সারসাইজ না করবার জন্য এবং ওয়েট বাড়ার জন্য সমস্যাটা হচ্ছে, এবং যখন তখন খাচ্ছি, বেশি ফাস্ট ফুড খাচ্ছি যখন তখন, তার ফলে প্রবলেমগুলো হচ্ছে। একদম, এগুলো একটু ভাবতে হবে। আর আপনি বাচ্চাকে সব থেকে সুন্দর রাখতে পারেন, কারণ আপনি আপনার ছোট সময়টা কাটিয়েছেন, বড় হয়েছেন, এখন অনেক সমস্যার ভিতর থাকলেও কিন্তু আপনার বাচ্চার শুশ্রূষা বা বাচ্চার কিভাবে ভালো থাকা যায় সেটা সবসময় চিন্তা করেন। এখন থেকে একটু সজাগ সচেতন হতে হবে। আর আজকে আমরা জয়েন্ট পেন নিয়ে আলোচনা করছিলাম, বিষয়টা আমরা একটু অন্যদিকে গেছিলাম ঠিকই, কারণ বাচ্চাদেরও সমস্যাগুলো হচ্ছে বলে। আরেকটা যেটা মেজর পয়েন্ট, সেটা হচ্ছে কম্পিউটারাইজড জব, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করা, সবসময় একটা পশ্চারে থাকা। তো এই ক্ষেত্রে অনেকেরই কিন্তু ঘাড়ের থেকে আস্তে আস্তে ব্যথাটা হয়তো কোমর দিক বেয়ে নামছে, এই ব্যথার ভিতর দিয়েও যাচ্ছেন। তো আর্থারাইটিস বলতেই আমরা না 2-একটা আর্থারাইটিসের নাম শুনে থাকি, কিন্তু আর্থারাইটিস অ্যাকচুয়ালি বহুল প্রকৃতির, তাই তো? আমি যদি খুব ভুল না হই। তো আর্থারাইটিসের এই পার্টটা নিয়ে আলোচনা করা যাক, যারা দীর্ঘক্ষণ সময় বসে কাজ করা, যারা কম্পিউটারাইজড জব করেন, তাদের জন্য।
নিয়ম হচ্ছে কি, আপনি একভাবে বেশিক্ষণ বসে থাকবেন না। একটুখানি উঠে একটু স্ট্রেচ করলেন, একটু হাঁটাহাঁটি করলেন 2-1 মিনিট, তাতেই কিন্তু অনেক উপকার হবে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে সবসময় স্পাইনটাকে স্ট্রেট করে বসা। আমরা অনেক সময় ঝুঁকে বসছি, তার ফলে কি হচ্ছে, স্পাইনে সমস্যা হচ্ছে। এই ঘাড়টা হয়তো এক্সারসাইজ ঠিকমতো হচ্ছে না, ঘাড়ে স্পন্ডলোলিসিস হয়ে যাচ্ছে। এই ঘাড়ের ব্যায়াম করা, কোমরের ব্যায়াম করা, এই সবগুলোই হয় যদি আমরা আধ ঘন্টা জোরে জোরে হাঁটতে পারি। এবং মাঝে মধ্যেই পশ্চারটা একটু চেঞ্জ করতে হবে, একটু ওয়াক করতে হবে, ওয়াকিং করতে হবে, এবং আমাদের ওয়েট কমাতে হবে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন ঘুম থেকে ওঠার পরই একটা তীব্র যন্ত্রণা, মানে কারো কারো ক্ষেত্রে কোমরে এবং কারো কারো ক্ষেত্রে শোনা যায় শোয়ার সময় পাশ ফিরতে গেলেও কিন্তু তাদের একটা মোচড় লাগে, কোমরে একটা পেইন, মানে রাইট সাইড থেকে লেফট সাইড, লেফট সাইড থেকে রাইট সাইড, এই যে টার্ন করছে ঘুমের ঘরে, সেক্ষেত্রেও তারা একভাবে স্মুথলি টার্ন করতে পারছেন না। তো এই কোমরে ব্যথা কি 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 রোগের কারণ হতে পারে? কোমরে ব্যথার মেইন কারণ হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। আমাদের যে ভার্টিব্রাগুলো আছে, আমাদের যে ভার্টিব্রা মানে শিরাগুলো আছে, ভার্টিব্রা যে আছে, স্পাইন আছে, স্পাইনের মাঝখানে মাঝখানে কার্টিলেজ আছে, ওই কার্টিলেজটা ড্যামেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, লাম্বার স্পন্ডলোলিসিস হচ্ছে, সার্ভাইকাল স্পন্ডলোলিসিস হচ্ছে, তার ফলে কোমরে ব্যথা হচ্ছে। অনেক সময় আমরা বেশি ওয়েট তুলে ফেলছি, সামনে যেতে ঝুঁকে ওয়েট তুলে ফেলছি, ওয়েট তুলে ফেলার জন্য অনেক সময় ডিস্ক প্রলাপস হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু করা চলবে না, ওয়েট বেশি তোলা চলবে না, ভারী জিনিস তোলা চলবে না। যদি ওয়েট তুলতেই হয় তাহলে কিন্তু সাইড থেকে তুলতে হবে, স্পাইনটা যাতে 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 বেন্ডিং যাতে না হয়, সাইড সাইড থেকে তুলতে হবে। এবং রেগুলার একটা ব্যায়াম করতে পারলে খুব ভালো হয়, সেটা হচ্ছে ধনুরাসন। মানে বুকের উপর ভর দিয়ে শুয়ে মাথা বুকটা তোলা, আবার নামানো, একটা করে পা পেছন দিকে তোলা নামানো, আবার একটা পা পেছন দিকে তোলা নামানো, কিংবা একসঙ্গে দুটো মাথা বুকও তোলা, দুটো পাও একসঙ্গে তোলা। এটা করতে পারলে অনেক উপকার হবে, এই কোমরের ব্যথাগুলো অনেকটা কমে যাবে। একদম, এবং এতে সুস্থ থাকা যায়। বা সবসময় তো মেডিসিন নিয়ে সুস্থ থাকা না, অসুস্থতা যখন দ্বিগুণ মাত্রায়, যখন মাত্রাতিরিক্ত, তখনই ওষুধ খাওয়া, টেস্ট, এগুলো সাধারণত করানো হয়ে থাকে। তবে যারা ভাবছেন ডক্টর প্লাসে আসবেন, অবশ্যই ব্যথা বেদনা নিয়ে আসুন, কারণ কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, জয়েন্ট পেইন, আর্থারাইটিস বহুল প্রকৃতির হয়, বা উঁচু থেকে পড়ে গেছেন, এরকম হয়তো বেশ বেশ কিছুটা উপর থেকে পড়ে যাওয়া, হঠাৎ করে পড়েছেন, বুঝতে পারেননি, হঠাৎ করে কোমরে প্রেশার পড়েছে, সেই মুহূর্তে হয়তো ব্যথাটা হলো না, কিন্তু পরবর্তী কালে দেখা যাচ্ছে কিন্তু ব্যথাটা বেশ ফিরে এসছে। তখন দেখবেন যে ডক্টরকে দেখাচ্ছেন, সেই ডক্টরও আপনাকে জিজ্ঞাসা করে, আপনি কি পড়ে গেছিলেন, কোথাও আগে চোট লেগেছিল, ব্যথা লেগেছিল? খুব কমন প্রশ্নগুলো মনে হচ্ছে না, যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি? এই সমস্যাগুলোই ফেলে রাখবেন না, যেটা একদিন আপনাকে একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে, যেখান থেকে বলবে আপনার চিকিৎসা তো দি এন্ড। কি করবেন? ব্যথা বেদনাগুলোকে তো আপনি নিশ্চয়ই দমিয়ে রাখতে পারছেন না, সে তার মতন করে কিন্তু প্রভাব বিস্তার করছে আপনার শরীরে বিভিন্ন অঙ্গে। সেক্ষেত্রে আপনি কি করবেন? পেইন কিলার খাবেন, কিন্তু কতই বা পেইন কিলার খাবেন? দিনে আপনি কত পেইন কিলার খেতে পারেন? মাসের পর মাস, বছরের পর বছর আপনি পেইন কিলার খাবেন বা খেতে পারবেন? সেটা কি উচিত হবে? সেটা বরং জানি। স্যার, এই যে কথায় কথায় মেডিসিন নিয়ে নেওয়া, গুরুত্ব না দেওয়া, একটা ব্যথা হয়তো দীর্ঘদিন ধরেই হচ্ছিল, কিন্তু সেটাকে নিজের কাজের ব্যস্ততার অজুহাত দেওয়া, বা নিজের আলসেমি হোক, নিজের না যাওয়া হোক ডক্টরের কাছে, আমি দিনের পর দিন একটা পেইন কিলার খেয়ে নিচ্ছি, এরকম ভাবে কদিন চলবে? দেখুন, এই সবসময় আমি যেটা একটু বলছিলাম, প্যাটার্নটা ডায়াগনোসিস করা। আপনি ধরুন আপনার এই গাঁটে গাঁটে ব্যথা করছে, স্মল জয়েন্টসে ব্যথা করছে, হাতটা মুঠো করতে অসুবিধা হচ্ছে, এটা আপনি হয়তো পেন কিলার খেয়ে চালালেন কিছুদিন হয়তো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল আপনার জয়েন্ট ডিফর্মিটি হয়ে গেছে, আপনি হাঁটতে পারছেন না, পা বেঁকে গেছে। এই ওষুধটা, এটাই যদি রিউমেটয়েড আর্থ্রাইটিস যদি আগে ডায়াগনোসিস করা হতো এবং ঠিকমতো যদি ওষুধ করতো, তাহলে কিন্তু এই অবস্থাটা আসতো না। এবং আননেসেসারি পেইন কিলার খেলে যেটা হয়, অনেক সময় অ্যানালজেসিক গ্যাস্ট্রোপ্যাথি হয়, তার থেকে অনেক সময় ব্লিডিং হয়ে গিয়ে অ্যানিমিয়া হয়ে যেতে পারে, অনেক সময় কিডনি ড্যামেজ হতে পারে। তাই আপনারা অযথা কখনোই ওভার দ্য কাউন্টার কোনো পেইন কিলার খাবেন না। যদি খেতে হয় প্যারাসিটামল খেতে পারেন, তারপরে ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন, সেটাই ভালো হবে। কেন যত বেশি দেরি হবে ডায়াগনোসিসটা অনেক ডিলেড হয়ে যাবে, এবং তারপরে ডিফর্মিটি হয়ে গেলে আর কিছু করার থাকে না। এই জন্য যে ওষুধটা ডায়াগনোসিস তাড়াতাড়ি হয়ে যায়, তার যদি ঠিকমতো চিকিৎসা করা যায়, তাহলে এই ডিফর্মিটিটা আমরা এড়াতে পারি। একদম, এখান থেকে আমরা আমাদের হাত পায়ের আঙ্গুলগুলো বেঁকে যাওয়া, বিভৎস ভয়ঙ্কর সেই দৃশ্য, এবং সেই দৃশ্য তো আমরা দেখে নয় অনুভব করছি, কিন্তু যাদের হয় তাদের ভয়ঙ্কর ব্যথা, মানে এই ব্যথাটা বোধহয় সহ্য করা যায় না। তারা একটা চায়ের কাপটা, আমি দেখেছি স্যার, মানে বাড়িরই এক খুব ক্লোজ আত্মীয়কে দেখেছি, তো তিনি এরকম চায়ের কাপটা হাত দিয়ে তুলতে পারতেন না,
প্রত্যেকটা আঙ্গুল এরকম বেঁকে বিভৎসভাবে বেঁকে গেছে। তো ট্রিটমেন্ট দেখুন সেই সময় প্রথম দিকে শুরুতে যদি করা হতো অনেক তাড়াতাড়ি উনি সুস্থ হতে পারতেন, সেই দিকটা অনেকটা লেট করে ফেলি আমরা। তো এগুলো ভয় দেখানো নয়, জানেন, বিষয়গুলো নিয়ে আলোচনা করছি মানে কিন্তু আপনাকে না কোনো সময় দেখবেন মাথায় কড়া নাড়াবে। মানে আপনি ভাববেন যে ব্যথাটা তো অনেকদিন সহ্য করলাম, কয়েক বছরের পুষে রাখা ব্যথা, আর দেরি করবো না, এবার একটু ডাক্তারের কাছে যাই। তো কোথায় আসবেন? বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই তো ডক্টর প্লাসের ঠিকানা। যাদের জানা তো খুব ভালো, চলে আসুন, আর যাদের জানা নেই, যারা আসবেন তারা চলে আসতে পারেন, কারণ স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স ডক্টর প্লাস। আর যারা এয়ারপোর্ট সাইড বা বারাসাত বাই রোড আসছেন তাদের জন্য বিরাটি মোড় সব থেকে লোকেটেড এরিয়া, সেখান থেকে কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্স, হয়তো 15 থেকে 20 মিনিট লাগতে পারে, কিন্তু যদি আপনি রিক্সা অর আদার ভেহিকেলস ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটস লাগতে পারে, তার বেশি লাগবে না। চলে আসবেন যে কোনো দিন, কিন্তু হ্যাঁ, আপনি যদি এই স্যারকে দেখাতে চান, প্রফেসর ডক্টর যিনি রয়েছেন আমাদের সঙ্গে, তাকে দেখাতে গেলে কিন্তু আপনাকে কোন কোন দিন আসতে হবে আমি সেটা স্যারের কাছে জানবো। সোম, বুধ, শনি বিকেলবেলা 5টার সময় বসি। সোম বুধ শনি এই 3 দিন বিকেল 5টা থেকে উনি অ্যাভেলেবল থাকছেন। আমি ওনার মুখ থেকেই বলালাম, কারণ আপনাদেরও বিশ্বাস জায়গাটা একটু আরো স্ট্রং হবে যে হ্যাঁ একজন ডক্টর বলছেন কোন কোন দিন অ্যাভেলেবল থাকেন। স্বাভাবিকভাবেই ওনাদের বিশাল একটা কর্মব্যস্ততা থাকে, তারপরেও কিন্তু ওনারা প্রত্যেকটা চেম্বার অ্যাটেন্ড করা থেকে শুরু করে প্রত্যেকটা পেশেন্টকে একদম প্রপার ডায়াগনোসিস করে তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা, এই মোটিভেশন। পাশাপাশি উনি সবসময় একটা কথা বলেন, যোগা প্রাণায়াম সাথে আপনি যদি নিজের লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক অংশে সুস্থ থাকা যায়। স্যার একটা বিষয় আসি, এই যে আমি বলছিলাম হঠাৎ করে পড়ে যাওয়া, বাচ্চাদের যেটা হয় কি খেলতে খেলতে পড়ে যায় একরকম, আর তাদের তখনও আপনারাই বলেন তা এখনো তো গঠন হয়নি বা মজবুত হয়নি, কোনো ব্যাপার না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমি যদি বলি 35 থেকে 60, 40 থেকে 70 এই গ্যাপে যদি কেউ পড়ে যান, হঠাৎ করে পড়ে গিয়ে ব্যথাটা লেগে যাওয়া, সেই ব্যথাটা হয়তো সাময়িক হয়ে থেমে গেল, কিন্তু সেই ব্যথাটা যদি পরে আবার আসে, সেই মুহূর্তে আমার কি করা উচিত, কি করণীয়? সেই মুহূর্তে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তারবাবু তখন অ্যাসেস করে দেখবেন, ফাংশনাল অ্যাসেসমেন্ট করবেন, অ্যানাটমিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখবেন আপনার কোথায় প্রবলেমটা হয়েছে। সেটা হতে পারে হয়তো হাঁটুতে লাগতে পারে, সেটা হয়তো এলবোতে লাগতে পারে বা কোমরে লাগতে পারে, যে কোনো জায়গায় লাগতে পারে। সেই দরকার লাগলে ডাক্তারবাবুটা এক্সরে করে দেখে নেবেন যে কোনো ড্যামেজ আছে কিনা বা আন্ডারলাইন কোনো ডিজেনারেটিভ ডিজিজ আছে কিনা, সেই দিকে ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করবেন এবং ওষুধ খেবেন। হয়তো আপনাকে ডাক্তারবাবু কিছু ব্যায়াম বলে দেবেন, সেই ব্যায়ামগুলো করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে পেশির ব্যথা আমি বলছিলাম না, আমরা এমন একটা ওয়েদার আলোচনা করছি, মানে আমাদের শীতের সময়টা আছে, শীত কিন্তু সকাল দিকটা অতটা লাগছে না, রাতের দিক থেকে ঠান্ডাটা একটু লাগছে, তো এতে মানুষের শরীর খারাপটাও বেশি হচ্ছে, ব্যথাগুলোও বাড়ছে। পেশির ব্যথায় মানুষ কাবু হচ্ছেন, কি করবেন? এটার জন্য ভিটামিন কিছু ডেফিসিয়েন্সি থেকে যায় আমাদের, ভিটামিন ডি, ভিটামিন ই, কার্নিটিন, এইগুলো কিছু খেলেই আস্তে আস্তে, ক্যালসিয়াম, এইগুলো খেলেই আস্তে আস্তে এগুলো ব্যথাগুলো ঠিক হয়ে যায়। মানে আমাদের লাইফস্টাইলের সাথে আপনি বলছেন হ্যাঁ। মানে সাইড থেকে এই মেডিসিন গুলো নেওয়া উচিত, উচিত। তাহলে সেটা মানে ন্যাচারাল ওয়েতে তো হয়ে ওঠে না, তখন তো সেগুলো ঠিক হয়ে যায়। এইভাবে করে যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশির ব্যথায় হেল্প হচ্ছে। তারপরেও আমি বলবো একবার ডক্টর কনসাল্ট করে নিন, আপনার হয়তো আদার্স কোনো রোগ আছে, আপনি হয়তো সুগারের পেশেন্ট, আপনি হয়তো কোলেস্ট্রলের পেশেন্ট, থাইরয়েডের পেশেন্ট, বিভিন্ন ধরনের প্রবলেম তো এক একটা মানুষের থাকে। তো সেক্ষেত্রে কোন মেডিসিনটা নেওয়া উচিত, কোনটা নেবেন না, কতটুকু ডোজের নেবেন, কতটুকু নেবেন না, এই সবটা নিয়ে কিন্তু অবশ্যই আপনি কনসাল্ট করতে পারেন ডক্টরের জন্য। তার জন্য তো অবশ্যই উনি থাকছেন, সপ্তাহে 3 দিন অ্যাভেলেবল থাকছেন ডক্টর প্লাসে। ডক্টর প্লাসে আসতে গেলে একটা বাই অ্যাপয়েন্টমেন্ট আসতে হবে, যেমন করে আর বাদ বাকি চেম্বারে ডক্টরদের দেখান, উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট তো কোনো চেম্বারেই ডক্টর আপনাকে দেখে দেবেন না। তো এই ক্ষেত্রেও একই নিয়ম, এটা আর বারবার করে বলার কিছু নেই। হেল্পলাইন নাম্বারটাই শুধু বলবো, আপনার হেল্পলাইন নাম্বারটা কিন্তু একটু নোট করুন, এটাই ফোন করুন, ফোন করে আগে থেকে বলুন যে প্রফেসর ডক্টর অমুককে দেখাতে চাই, আজকে অনুষ্ঠানটা আপনি দেখেছেন, তো সেখানে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করুন। আপনার অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স হয়ে গেলে আপনি চলে আসবেন সময় মতো দেখাতে। এবার আসি আর্থারাইটিসের প্রকারভেদ। সাধারণত আমরা অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, সার্ভাইকাল স্পন্ডলাইটিস, এই কিছু কিছু জিনিসের নাম আমরা শুনে আছি বা পরিচিতি। তো আর্থারাইটিস মূলত কত প্রকারের, কত রকম আর্থারাইটিস হতে পারে একটা মানুষের শরীরে? একটা হতে পারে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, একটা কি নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এই রিউমেটয়েড আর্থ্রাইটিস যেটা হচ্ছে, এগুলো কি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। আর যেগুলো ধরুন কোমরে হচ্ছে, ডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে, সেটাকে বলে নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। লাম্বার স্পন্ডলোসিস হচ্ছে।
আর একটা আর্থ্রাইটিস একটু বলবো, এখন অনেক সময় ইয়ং পেশেন্টদের দেখবেন যে কোমরে ব্যথা হচ্ছে, সামনে ঝুঁকতে অসুবিধা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এছাড়াও অনেকে দেখবেন যে স্কিন ইনভলভমেন্ট হয়েছে, তার সঙ্গে সঙ্গে জয়েন্টে জয়েন্টে ব্যথা, এটাকে বলা হয় সোরিয়াটিক আর্থ্রাইটিস। অনেকে দেখবেন প্রথমে হয়তো ডায়রিয়া হলো, ডায়রিয়া হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে দেখা গেলো তার একটা জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে, এটাকে বলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। অনেক সময় দেখবেন একটা ইনফেকশন হলো, ভাইরাল ইনফেকশন, চিকনগুনিয়া পরে দেখবেন অনেকের আর্থ্রাইটিস থাকছে, করছে। আর এক ধরনের পেশেন্টে অনেক সময় আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, কিন্তু সেটা ইউজুয়ালি 6 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়, সেটা হচ্ছে রিউম্যাটিক ফিভার, সেটাকে বলে মাইগ্রেটিং পলিআর্থ্রাইটিস। হয়তো এই জয়েন্টে পেন হলো, এটা ভালো হয়ে আরেকটা জয়েন্টে পেন হলো, আরেকটা জয়েন্টে পেন হলো, সাধারণত এটা বাচ্চাদের হয় এবং এটার সঙ্গে সঙ্গে জ্বর হয়, তার সঙ্গে সঙ্গে গাঁটে ব্যথা হলো। এই যে আর্থ্রাইটিস যেটা হচ্ছে এটাকে বলে রিউম্যাটিক ফিভার। এই রিউম্যাটিক ফিভারে এটা মাইগ্রেটিং পলিআর্থ্রাইটিস হয় এবং এটা সাধারণত 6 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু রিউম্যাটিক ফিভার থেকে যে প্রবলেমটা হয় এটা হচ্ছে হার্টকে ড্যামেজ করে দেয়, ঠিকমতো যদি ওষুধপত্র না খাওয়া হয় পরবর্তীকালে হার্টের ভালভের ডিজিজ হয়ে যায়। আচ্ছা, বাবা সাংঘাতিক ব্যাপার। মানে ওই যে আবারও বলা যে ট্রিটমেন্টটা কিন্তু ফেলে রাখতে চলবে না, যে বিষয়গুলো বললেন এটা কিন্তু হয়তো অনেকের হয়ে থাকে কিন্তু আমরা গুরুত্ব দিই না। আমরা ভাবি কি যে ও হয়তো সাডেন কোনো একটা সাডেন পেনকে ইগনোর, এটা কিন্তু স্যার আমরা করে থাকি। তো কোন ক্ষেত্রে মানুষকে বুঝতে হবে যে এবার কিন্তু আমার সচেতন হওয়ার জায়গা। আপনার যদি কোনো পেন পারসিস্ট করে, ধরুন একটু একটু ব্যথা হলো, আপনার 1-2 দিনে ঠিক হয়ে গেল, ঠিক আছে। কতদিন আমরা দেখবো, মানে টাইম হ্যাঁ, আপনি পিরিয়ডটা? 2-3 দিন দেখলেন ঠিক হয়ে গেল, বাস প্যারাসিটামল খেলেন ঠিক হয়ে। কিন্তু যদি দেখেন যে আপনার ব্যথাটা রোজই হচ্ছে, আপনার হাত মুঠো করতে অসুবিধা হচ্ছে, বা আপনার কোমরে ব্যথা করছে, বা আপনার ঘাড়ে ব্যথা করছে, ব্যথাটা আপনার হাতে চলে আসছে, হ্যাঁ, যে কোনো ধরনের ব্যথা যদি আপনারা দেখেন যে পারসিস্ট করছে, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু সেটাকে ফেলে রাখবেন না। বেশ, তাহলে তো অবশ্যই যোগাযোগ করতে হবে। পাশাপাশি তো থাকছে বিভিন্ন বিষয় নিয়ে, আজকে আমরা যেমন কোমরে ব্যথা বলুন, গাঁটে ব্যথা, আর্থারাইটিসের পেইন, বিভিন্ন আর্থারাইটিস হয়, সোরিয়াটিক আর্থারাইটিস নিয়ে স্যার একটা বিষয় তুলে দিলেন, সেটা নিয়ে একটু আলোচনা করি স্যার। সোরিয়াসিস মূলত কি জিনিস, কি হয়? সোরিয়াসিস বেসিক্যালি একটা স্কিন ইনভলভমেন্ট হয়, সিলভারি স্কেল হয়ে যায়, দেখবেন সাদা 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 হয়ে গেছে, বিভিন্ন হোল বডিতে হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে আর্থ্রাইটিসও ইনভলভমেন্ট হয়, মানে জয়েন্ট ব্যথা করে? হ্যাঁ, ব্যথাও করে, আচ্ছা। সোরিয়াটিক আর্থ্রাইটিস এটাকে বলা হয়। তাই তার কি ট্রিটমেন্ট, মানে এটা কি সম্পূর্ণ সারিয়ে তোলা যায়? এই যে কিছু মিথ আছে, সোরিয়াসিস সারে না, সোরিয়াসিসের ট্রিটমেন্ট নেই, এই মিথগুলো যদি আমরা না, এগেইনস্টে কথা সোরিয়াসিস হলে বলতে পারি। তার চিকিৎসা করতে হবে, ডার্মাটোলজিস্টকে মেনলি দেখাতে হবে, সোরিয়াসিসের ব্যাপারটা ডার্মাটোলজিস্টকে দেখাতে হবে। আর আর্থ্রাইটিসের ব্যাপারটা আপনি ফিজিশিয়ান বা কোনো ডিমাটোলজিস্টকে দেখাবেন, এবং এটা কন্টিনিউ করলে আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। একদম, মানে একদম মুখ ফিরিয়ে নেওয়ার কিছু নেই। রোগটা হয়েছে, সেই রোগটার সাথে আমি কি করে ফাইট করব, কি করে লড়বো, সেটা মূলত দরকার। আর আমি তো মানে সবসময় বলবো যে একেবারে ভেঙে পড়বেন না। বুঝি আমার যখন ক্ষেত্রে হবে তখন আমিও হয়তো ব্রেক হব, তারপরেও আমি বলবো ভেঙে পড়বেন না, একবার ডাক্তারের সাথে কনসাল্ট করুন না। যদি একদম দেখছেন যে না আপনার উপায় নেই, সেক্ষেত্রে না হয় ভাবা যাবে, সেক্ষেত্রে না হয় ভেঙে পড়া। তার আগে পর্যন্ত তো লড়াইটা চলুক, বরং সুস্থ হওয়ার লড়াই চলুক, সুস্থ ও সুন্দর জীবনে বেঁচে থাকার লড়াই চলুক। সেটাই ডক্টর প্লাস বলে সবসময়, সুস্থ ও সুন্দর জীবন পেতে, উপভোগ করতে, আনন্দে থাকতে, সুস্থ থাকতে। যেখানে ডক্টর প্লাস আছে সেখানে চিন্তা কিসের? কোথায় ভয় পাচ্ছেন আপনি? কেন হলো, কিভাবে সারানো যেতে পারে, কি হয়েছে, এইগুলো জানুন, কেন হচ্ছে সমস্যাটা। তাহলে আগে থেকে প্রিকশন নিতে পারবেন, আগে থেকে প্রিভেনশনের কথা ভাবতে পারবেন যে কোনো রোগে। এই যে খাদ্যের ভূমিকার একটা কথা বলেন, আচ্ছা স্যার, আমরা এরকম কিছু আলোচনা করতে পারি যে এমন কিছু ফুড যে হ্যাবিটসগুলো হয়তো আমাদের ব্যথা থেকে অনেকটা অংশে দূরে রাখে, মানে ব্যথা হবে না, যে ফুডসগুলো হয়তো আমাদের পজিটিভ এফেক্ট দেবে শরীরের জন্য। আমরা কিছু কিছু বলি যে খাবার বারণ করি, যে একটা একটা ইম্পর্টেন্ট রোগ হচ্ছে তাকে বলে গাউট। গাউট আপনারা অনেকেই শুনেছেন। গাউট হচ্ছে ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেলে দেখবেন অনেক সময় পায়ে হয়তো দেখা গেল, ডান পায়ে বা বা পায়ে একটা, যেটা মেইন যেটা বুড়ো আঙুলের কাছে, ওখানে খুব ব্যথা হলো, ফুলে গেল। এটা কিভাবে প্রেসিপিটেট করে? অনেকে দেখবেন অ্যালকোহল খেলো, অ্যালকোহল খাওয়ার পরই দেখা গেল যে পাটা ফুলে গেছে এবং ব্যথা করছে, দেখা গেল ইউরিক অ্যাসিড খুব হাই। এই যে গাউট, এই গাউটটাকে প্রিভেন্ট করতে গেলে আমাদের একটা দেখতে হবে যে ইউরিক অ্যাসিড কীরকম আছে। সেই ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে ইউরিক অ্যাসিডের ওষুধটা খেয়ে যেতে হবে, এবং গাউটের চিকিৎসা ঠিকমতো করাতে হবে যাতে বারবার রেকারেন্ট অ্যাটাকস অফ গাউট যাতে না হয়। সেরকম এরকম বিভিন্ন জয়েন্ট পেন হতে পারে, একটা হয়তো সিঙ্গেল জয়েন্টে একটা পেন হলো, হাঁটুতে ব্যথা করলো একটা জয়েন্টে বা একটা, সেই জয়েন্ট পেন হয়তো হতে পারে একটা সেপটিক আর্থ্রাইটিস হয়েছে, তখন সেই জয়েন্টটা হয়তো ফুলে গেল, সেটা হয়তো কোনো ইনফেকশন থেকে হতে পারে, সেই ইনফেকশনটা কি আছে সেটা যদি চিকিৎসা করা হয় সেটা ঠিক হয়ে যাবে। এরকমভাবে আমরা প্যাটার্ন রিকগনিশন করার চেষ্টা করি, কীভাবে পেশেন্টটা পেনটা প্রেজেন্ট করলো এবং তার কী করে প্রোগ্রেস হলো,
সেটা যদি ঠিকমতো আমরা যদি অ্যানালিসিস করি এবং ঠিকমতো ডায়াগনোসিস করতে পারি, তাহলে এই ব্যাপারটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। স্যার সাধারণত কি ধরনের টেস্ট আপনারা বলে থাকেন, মানে আমরা ডায়াগনোসিসের আমরা যদি গুরুত্বটা দেখি, দিচ্ছি। আমরা যদি সন্দেহ করি এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে, স্মল জয়েন্টে পেন হচ্ছে, হাত মুঠো করতে অসুবিধা হচ্ছে, মর্নিং স্টিফনেস হচ্ছে, তখন আমরা বলি রিউমাটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টি সিসিপি করবার জন্য। আমরা যদি সন্দেহ করি কোনো পেশেন্টের হয়তো মুখে র্যাশ হয়ে গেছে, জয়েন্ট পেন হচ্ছে, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, বা তার হয়তো একটা পা ফুলে গেছে, একে বলে অ্যাপ্লা সিন্ড্রোম যদি হয়, তখন আমরা তাকে বলি আপনি একটা এএনএ করুন, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিজ করুন এবং একটা কার্ডিওলিপিন অ্যান্টিবডি তৈরি দেখতে বলি আমরা। 12 সপ্তাহ পর পর যদি দেখা যায় দুটো পজিটিভ এসছে, তখন আমরা সেটাকে কনফার্ম ডায়াগনোসিস বলি। এইভাবে যদি আমরা সন্দেহ করি এটা কোমরে ব্যথা করছে, ইয়ং পেশেন্ট, তার হাত সামনে ঝুঁকতে গেলে ব্যথা করছে, তখন আমরা তাকে বলি HLA-B27 এটা করতে। HLA-B27 হয়তো পজিটিভ আসলো, তখন তার ডায়াগনোসিস কনফার্ম হলো এটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। বা এমনি সিম্পল যদি ধরুন কোমরে ব্যথা করছে, সামনে সকালবেলা খুব ব্যথা করছে, একটু হাঁটাহাঁটি করলে ব্যথাটা একটু কমছে, তখন আমরা বললাম একটা এক্সরে করান, লাম্বোসার্কেল স্পাইন এক্সরে করান। এক্সরেটা দেখি আমরা ডিজেনারেটিভ ডিজিজ হয়েছে, এটাকে হলো লাম্বার স্পন্ডোলিসিস হয়েছে, বা ঘাড়ে একটা স্পন্ডোলিসিস হতে পারে। এইভাবে যেরকম ব্যথা সেই প্যাটার্ন অনুযায়ী আমরা ডায়াগনোসিস করি। সেইভাবে হয়তো কোনো ব্লাড টেস্ট করতে বললাম, বা এক্সরে করতে বললাম, বা হয়তো MRI করতে বললাম। একদম। আর আর সাইটিকা নিয়ে আলোচনাটা বাকি থেকে গেল। সাইটিকা সেটাও তো একটা পেইনেরই অঙ্গ। কি হয়, কি রোগটা কি? বেসিক্যালি কি হয়, যখন আমাদের যেটা বলছিলাম, আমাদের যে ভার্টিব্রা গুলো আছে, ভার্টিব্রার মাঝখানে ডিস্ক আছে, ডিস্ক কোনো কারণে যদি ডিস্ক প্রোলাপস হয়ে যায়, তখন কি হয়, ওটা একটা চাপ দেয় ওইখানে, তখন কি হয়, ব্যথাটা কোমর থেকে ব্যথাটা পা অবধি চলে আসছে, এটাকেই বলা হয় সায়াটিকা। এটা রেডিকুলোপ্যাথি হচ্ছে বেসিক্যালি। তখন আমরা যেটা করি, এক্সরে করি এবং MRI করি। যদি দেখা যায় যে ব্যথাটা কিছুতেই কমছে না, কনজারভেটিভ ম্যানেজমেন্ট এবং ওষুধপত্র খেয়েও কমছে না, তখন আমরা রেফার করি নিউরোসার্জনের কাছে। তখন নিউরোসার্জন কি করেন, নিউরোসার্জন ওই ডিস্কটাকে ওটাকে কেটে দেন এবং ওটাকে ফিক্স করে দেন ভার্টিব্রাটাকে, যাতে পেনটা যাতে আর না হয়। ল্যামিনেক্টমি করেন, মানে সামান্য একটু অপারেশনের অপারেশন জায়গাটা দরকার লাগে। রয়েছে, দরকার লাগে। দেখুন, আজকে তো মোটামুটি বোধহয় সবটা কভার করে আনতে পারলাম মনে হচ্ছে। আমরা কি কিছু বাদ দিয়ে ফেলেছি স্যার? এমন কিছু বিষয় যেটা আমরা হয়তো আলোচনাটা করতে ভুলে গেছি, বা না, মোটামুটি ভুলে ইম্পর্টেন্ট গিয়েছি? রিউমাটোলজিক্যাল যেগুলো হয়। আর একটা ডিজিজ হচ্ছে ফ্রোজেন শোল্ডার, হ্যাঁ, যেটা অনেকে right, ডায়াবেটিক right, পেশেন্টের right. হাতটা তুলতে কষ্ট হচ্ছে, এটাকে বলে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। এই অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হলে আমরা যেটা বলি, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে এবং রেগুলার এক্সারসাইজটা করতে হবে। রেগুলার আমাদের হাতটাকে চেষ্টা করতে হবে, যদি এতটা নাও আসে তাহলে আস্তে আস্তে চেষ্টা করতে হবে দেওয়ালে সাপোর্ট দিয়ে এমনি করবার, বা একটা পুলি দিয়ে এরকম এরকম টানবার চেষ্টা করতে হবে। রেগুলার ব্যায়াম করলে কিছুদিন পর আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। মানে আমাদের এই শরীরটা এমন ভাবে তৈরি করা, যেগুলোকে শুধু বসিয়ে রাখলে হবে না। এটা হচ্ছে বাস্তব। আর আপনি যখন যে কাজটাই করুন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে সারা দিন রাতের ভিতরে একটু সময় আপনার নিজের জন্য বেছে নিন। সেটুকু সময় আপনাকে এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, সাথে সঠিক ফুড নেওয়া। আপনি যদি মনে করেন আমি খুব একটা না ওই বিভিন্ন বিজ্ঞাপনে দেখে থাকা ফুডগুলো খুব একটা হ্যাবিচুয়েট না, নো ইস্যু। আপনি যা খাচ্ছেন তার উপরেই আপনি কিন্তু বেস করে করতে পারেন। তার জন্য আপনাকে প্রপার একজন ডায়েটিশিয়ান দেখিয়ে নেওয়া ভালো, বা অবশ্যই স্যারদের কাছে এলে পরে ওনারাও কিন্তু আপনাকে একটা ফর্মাল বলে দিতে পারে এরকম ভাবে আমাকে চলতে হবে বা থাকতে হবে। আজ আর বেশি একটা হাতে সময় নেই, তাই অন্য কোনো বিষয় অবশ্যই যাব না। কিন্তু আমি স্যারকে একটাই কথা বলবো, স্যার আপনাকে পাওয়া মানেই সোম, বুধ, শনি, তাই তো? সপ্তাহে 3 দিন। অনেক ধন্যবাদ আপনাকে জানাই। নমস্কার। ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।